হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব জেলখানা চিঠির হাতে কলমে। লিখেছেন সুভাষচন্দ্র বসু, জন্ম 1897, মৃত্যু আমাদের জানা নেই। ঠিক আছে, তার মৃত্যু কবে হয়েছে সেটি আমাদের জানা নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের অতি জনপ্রিয় নেতা। ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওয়েটেনকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন। প্রথম জীবনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তার রাজনৈতিক গুরু। 1927 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন। গৃহে অন্তরীণ থাকাকালীন 1941 সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি কাবুল হয়ে রাশিয়া পৌঁছে যান। পরে রাসবিহারী বসুর কাছে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। তার রচিত গ্রন্থের মধ্যে তরুণের স্বপ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম প্রভৃতি উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে সুভাষচন্দ্র বসুর এই জীবন সম্পর্কে আমরা জানলাম। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতের স্বাধীনতাতে তার অনেক বেশি অবদান রয়েছে, এটা ইংরেজরাও স্বীকার করেন। প্রশ্ন 1-1, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কারণ ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহার করেছিলেন। রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপরে আছে 2-এর দাগ। অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1, তোমার পাঠ্যপত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন? আমার পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বোস দিলীপ রায়কে লিখেছিলেন। আচ্ছা, কোথা থেকে লিখেছিলেন এটা লিখিনি, এটা হচ্ছে মান্দালয় জেল থেকে। মান্দালয় জেল থেকে এখানে হবে। কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর জেলে থাকার ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দিক থেকে দেখার কথা বলেছেন, মানে জেলের মধ্যে থেকে দর্শন চর্চা, ঠিক আছে, বা নিজের আত্মার সঙ্গে পরিচিত হওয়া, নিজের সঙ্গে কথোপকথন করা। ঠিক আছে, জেলে থেকে নিজের সঙ্গে কথোপকথন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। 2-3, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় দার্শনিক ভাবনার মাধ্যমে। 2-4, মান্দালয় জেল কোথায় অবস্থিত? মান্দালয় জেল অবস্থিত মায়ানমারে। ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কারণ বই লেখার উপযুক্ত সামর্থ্য তার ছিল না। 2-6, সুভাষচন্দ্র কেন দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? সুভাষচন্দ্র দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি কারণ জেলের মধ্যে সেই বইগুলির অনেক পাঠক জুটেছে। 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 3-1, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? নেতাজির ভবিষ্যতের কারা সংস্কার কর্তব্যের কথা চিঠিতে বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু জেলের মধ্যে থেকে দেখেন যে জেলখানার আবহাওয়া মানুষকে বিকৃত অমানুষ করে তোলার পক্ষে উপযোগী। কারাবাসকালে মানুষের নৈতিক উন্নতি করার জন্য তিনি এই কর্তব্য স্থির করেছেন। কারা শাসন প্রণালী বিষয়ে ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন। 3-2, সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন?
বক্তা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি খুশি হয়েছেন এই দেখে যে দিলীপ রায়ের চিঠি ডবল ডিস্টিলেশনের মধ্যে দিয়ে তার কাছে পৌঁছায়নি। ৩-৩ আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে একথা বলেছেন? কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু দিলীপ রায়কে একথা বলেছেন। দিলীপ রায়ের চিঠি তার হৃদয়কে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে তার পক্ষে এই চিঠির উত্তর দেওয়া সুকঠিন হয়ে পড়েছে। ৩-৪ পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী। উদ্ধৃতিটি সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এর উত্তর এই এই উদ্ধৃত বাক্যটির সমার্থক বাক্য হলো, আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। সেই বাক্যটি থেকে লেখকের জেলে থাকা সমস্ত মানুষের প্রতি সহানুভূতির মানসিকতার পরিচয় পাওয়া যায়। এমনকি তিনি পরবর্তী সময়ে জেলের সংস্কার করতে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকার প্রণালী অনুসরণ করার কথা বলেছিলেন। এরপরে আছে ৩-৫ আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারব। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন? জেলে থাকার সময় আধ্যাত্ম চর্চা প্রসঙ্গে বক্তার এই উক্তি। জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। তিনি নিজের সম্বন্ধে বলেছেন যে এইভাবে তলিয়ে ভেবে ১ বছরে তার ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক প্রশ্নই সমাধানের দিকে পৌঁছচ্ছে। যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ তা স্পষ্ট হয়ে উঠেছে। জেল জীবনে তিনি এইভাবে আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হওয়ার কথা বলেছেন। ৩-৬ ম্যাটিয়ারডম শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কী বক্তব্য রেখেছেন? মার্টিয়ারডম শব্দের অর্থ হল শাহাদত বা দেশের জন্য শহীদ হওয়া। এই শব্দটি উল্লেখ করে বক্তা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে তাঁর বন্ধু দিলীপ রায়ের এই কথাটি গভীর অনুভূতি ও প্রাণের মাহাত্ম্যর পরিচয় পাওয়া যায়। কিন্তু তার সামনে কিছু কৌতুকপ্রিয়তা ও সমানুপাতের জ্ঞান আছে, তাই তিনি নিজেকে শহীদ বলে মনে করতে পারছেন না। তিনি স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চান। তাই শাহাদত জিনিসটা তার কাছে বড়জোর একটি আদর্শই হতে পারে। ৩-৭ যখন আমাদিগকে জোর করে বন্দী করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু তার চিঠিতে বন্ধু দিলীপ রায়কে তার জেলের জীবন কাহিনী বলার প্রসঙ্গে এই কথাটি উল্লেখ করেছেন। তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য পিকনিক, বিশ্রামভালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমত কাব্য সাহিত্যর চর্চা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না, এবং যখন আমাদিগকে জোর করে বন্দী করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। ৩-৮ মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু জেলখানার বন্দীদের জীবনদশা বর্ণনা করে তার বন্ধু দিলীপ রায়কে চিঠি লিখেছেন। তিনি অনুভব করেছেন জেলে দৈহিক কষ্টের থেকে মানসিক কষ্ট অনেক বেশি। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দী জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে। জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। এই যে সব ধরনের আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীদের প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয়। নেতাজির মনে হয় জেলের মধ্যে থেকে নিজের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলতে না পারে, তাই তাদের উপর এই অত্যাচার করা, যাতে
যাতে বন্দিরা, ঠিক আছে, এই দুটো শব্দ ব্যবহার করবে। তাই জেলের মধ্যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা অনেক কঠোর ও নিরানন্দময়। ৩ নয়, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটি যথার্থ পরিস্ফুট করো। কারাগারে বন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। নেতাজি জেলের মধ্যে থেকে সেই খালি সময়ে নিজের মনে অনেক কঠিন সমস্যার সমাধান করেছেন। দর্শন শাস্ত্র সম্পর্কে তার আগ্রহ বেড়েছে। দেশের কারাগারে মানুষের জীবন দেখে তিনি দুঃখিত হয়ে লিখেছেন, ভবিষ্যতে তিনি কারা সংস্কার করতে ইচ্ছুক। এক্ষেত্রে ব্রিটিশ প্রণালীর জায়গায় আমেরিকার প্রণালী ভালো। তিনি আশাবাদী ও আত্মবিশ্বাসী হয়ে বলেছেন যে তিনি দেখেছেন কিভাবে মানুষের দুঃখ, কষ্ট, কান্না দিন দিন বেড়ে চলেছে। এই কান্নার সঙ্গে মিশে আছে করুণা ও প্রেমবিন্দু। নিজের স্বপ্ন পূরণের জন্য যদি কিছুদিন দুঃখ কষ্ট পেতে হয়, তাহলে সেই নিশ্চিত সুখের জন্য আমরা দুঃখ সহ্য করতে পারি। ৩-১০, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে। সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ রায়ের চিঠির উত্তরে বলেন, তার চিঠিটি এত কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে তার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। এই চিঠিখানি যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে, সেটাও আর একটা অসুবিধা। ৪-এর দাগ, নিচের বাক্যগুলি তথ্যগত অশুদ্ধি সংশোধন করো। নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করেছে। নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরের মধ্যে মহত্তর উদ্দেশ্য কাজ করছে। ৪-২, কারাগারে বন্দী অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন। কারাগারে বন্দী অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন। ৪-৩, জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। ৫-দাগ, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তোমার আচ্ছা, এখানে তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। হৃদয়তন্ত্রী, হৃদয়রূপতন্ত্রী, রূপক কর্মধারয় সমাস। ৫-২, সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। অজ্ঞাত নয় জ্ঞাত, নং তৎপুরুষ সমাস। তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে। নিঃসংশয়, নেই সংশয় যার, নং বহুব্রীহি সমাস। নতুন দণ্ডবিধির জন্য পদ ছেড়ে দিতে হবে। দণ্ডবিধি, দ্বন্দ্বের নিমিত্ত বিধি, নিমিত্ত তৎপুরুষ সমাস। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। লোকমান্য, লোক দ্বারা মান্য, করণ তৎপুরুষ সমাস। এরপরে আছে শব্দার্থ, আধ্যাত্মিক, আধ্যাত্ম বা আত্মা সম্বন্ধীয়, স্থৈর্য, স্থিরতা, আত্মম্ভরিতা, অহংকার, অবমাননা, অপমান বা অনাদর, বাহ্য, এটা হচ্ছে বাহির, লীন থেকে মিলিত বা লুপ্ত। ৬-দাগ, শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক, পাঠক, পট যোগ অক, দর্শন, দৃশ যোগ অন, দৈহিক, দেহ যোগ স্নিক, আধ্যাত্মিক, আধ্যাত্ম যোগ ইক, ভণ্ডামি, ভণ্ড যোগ আমি, সমৃদ্ধ, সম যুক্ত ঋ যুক্ত কয়ত। আর এই সাইনটা দেবে। মহত্ব, মহৎ যুক্ত অভিজ্ঞতা, অভিযোজ্ঞা যোগতা। এরপরে আছে ৭-দাগ, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। না বাচক বাক্যে, আমার পক্ষে এর উত্তর দেওয়া সহজ নয়। সেই জন্য সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। প্রশ্নবোধক বাক্যে, সেই জন্যই কি সে সাধারণের কাছে মুখ দেখাতে লজ্জা পায়? লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। যৌগিক বাক্যে, তারা লজ্জা পেয়েছিল তাই বাড়িতে কোনো সংবাদ দেয়নি।
কতকগুলি অভাব আছে যা মানুষকে ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। সরল বাক্যে কতকগুলি অভাব মানুষকে ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার মূল্য আছে? নির্দেশক বাক্যে বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কি কোনো মূল্য থাকে বা তার কোনো মূল্য থাকে না? এটাও লিখতে পারতে। ৮ দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে একমত। মানুষ অপরাধ করলে তাকে মানসিক ব্যাধি হিসাবে গণ্য করে সংশোধনাগারে রেখে তার চিকিৎসা করানো দরকার। ৮-২, আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশ সমৃদ্ধ হতো। এ প্রসঙ্গে কারা জীবনযাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম ও তাদের রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিষের বাঁশি, সতীনাথ ভাদুড়ী রচিত গ্রন্থ জাগরী, বরীন্দ্র কুমার ঘোষ রচিত গ্রন্থ দ্বীপান্তরের কথা। আমার মনে হয় বরীন্দ্র কুমার ঘোষ ছিলেন অরবিন্দ ঘোষের ভাই। এরপরে আছে ৮ দাগ, ৮-৩, পত্রটি পড়ে কারাজীবন বিষয়ে তোমার যে ধারণা ও অনুভূতি জন্মেছে তা জানিয়ে বন্ধুকে এই পত্র লেখো। এখানে নিজের নাম ও ঠিকানা লিখবে। নিজের নাম, তারপরে প্রযত্নে তোমার বাবার নাম, তারপরে গ্রাম, পোস্ট, জেলা, থানা, জেলা, পিন নম্বর অবশ্যই দেওয়া দরকার। এখানে প্রিয় বন্ধু, আমি তোমার চিঠি পেলাম অনেক দিন পরে। তুমি ভালো আছো শুনে খুশি হয়েছি। আমিও বাড়ির সবাই ভালো আছি এখানে লিখবে। একটু আগেই আমি নেতাজি সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ রায়কে লেখা চিঠি পড়েছি। চিঠিতে তিনি কারাবাসের দুঃখ কষ্ট বর্ণনা করেছেন। একজন সুস্থ মানুষের বসবাসের অনুপযুক্ত জায়গা, আচ্ছা, কারাগার। কারাগার। গান শোনা, গল্প করা এসব বাদ দিয়ে মানুষ অনেক মানসিক চাপে থাকে। মানুষের মানসিক দুঃখ বেশি হয় শারীরিক দুঃখ থেকে। আমার তার কারাজীবনের কাহিনী পড়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। তার দেশপ্রেম আমার মনকে উদ্বুদ্ধ করে তুলেছে। আজকে আর বেশি কিছু লিখছি না। ভালো থেকো। ইতি তোমার বন্ধু। এখানে তোমার বন্ধুর নাম ও ঠিকানা, বন্ধুর নাম প্রযত্নে দিয়ে বাবার নাম, গ্রামের নাম, পোস্ট, থানা, জেলা, পিন। ঠিক আছে, এরকম ভাবে লিখবে। আচ্ছা, এরপরে বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আরও জেনে সুভাষচন্দ্রের স্বদেশ প্রেম বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। আমি এই প্রবন্ধটি একটু ভালো করে তোমাদেরকে বলবো, কারণ আমি এই ভিডিওটিতেই দিতাম, কিন্তু ইদানিংকালে আমার নজরে পড়ছে অনেকজন নেতাজি নিয়ে অনেক খারাপ কথা বলছে। এতে অনেক দুঃখ হয় এবং তারাও হয়তো কোথাও না কোথাও মিশে আছে আমাদের এই পৃথিবীতে, তাদের শরীরের অংশ মিশে আছে। তারা এত কিছু কাজ করেছেন দেশের জন্য, এবং আজ ৭০ থেকে ৮০ বছর পরে যদি আমরা বলি যে তিনি কি করেছেন, কিছুই তো করেননি, এটা কিন্তু খুবই একটা জঘন্য কাজ। আর এই রকম জঘন্য কাজ যে কোনো মানুষ করতে পারে সেটি আমার ধারণা ছিল না। এবং অনেকে এনার সঙ্গে তুলনা করছেন কোচবিহারের মহারাজার। আমি বলছি কোনো তুলনা চলে না। কোচবিহার একটি স্বাধীন রাজ্য ছিল। ভারত স্বাধীন হওয়ার পরে কোচবিহার পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে। এটি আমি নিজের কথা বলছি না, যে ইউপিএসসি বা WBCS পরীক্ষাতে যে পলিটি পড়ানো হয়, সেই পলিটি বইয়ে লেখা আছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহার পরে যুক্ত হয়েছে স্বাধীনতার পরে। তাই কোচবিহারের রাজ্যটি ছিল ইংরেজদের করদ রাজ্য। ভুটানের রাজার থেকে বাঁচার জন্য কোচবিহারের রাজা 1773 সালে তখন যে রাজা ছিলেন সেই রাজা ইংরেজদের সঙ্গে সন্ধি করে এবং ইংরেজদের সৈন্য তার সেখানে মোতায়েন ছিল।
এবং যখন ইংরেজরা চলে যায় কোচবিহার তখন সেই স্বাধীন রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে এসে জুড়ে যায়। এটি হচ্ছে কোচবিহারের ইতিহাস এবং তাদের যে রাজা, আমি জানি না হয়তো তারও কন্ট্রিবিউশন আছে স্বাধীনতাতে, কিন্তু কোনো বইতে আমি পড়িনি, হতে পারে তিনি করেছেন, কিন্তু সেটা আমার জানা নেই। আমি যতটা নেতাজি নিয়ে যতটা পড়েছি এবং তাকে নিয়ে যত বই অ্যাভেলেবেল আছে, আমি মোটামুটি নেতাজির জীবনী নিয়ে অনেকগুলি বই পড়েছি এবং তার লেখাও পড়েছি। আমার মনে হয় না নেতাজির সঙ্গে অন্য কারো কোনো তুলনা চলে। আমার মনে হয় যারা এই সমস্ত কথাবার্তা বলছে তাদের একটু পড়ে নেওয়া দরকার, একটু জেনে নেওয়া দরকার। উম আমি খুবই আহত হয়েছি, খুবই দুঃখিত হয়েছি। সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।